এমন একটা আখ্যানের গভীরে যাব যেখানে কোনো যুদ্ধক্ষেত্র বা দুর্ঘটনা নেই, বরং নৈহাটি ২০০ বছরের পুরনো এক মন্দিরের অন্ধকার একজন তরুণের সাথে ঠিক এই কাজটাই করেছিল। বাপরে, মানে ঘটনাটা তাহলে রীতিমতো ভয়ঙ্কর। মারাত্মক। আজকের এই গভীর অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি রোমহর্ষক লোককথা বা আখ্যান, যা আবার দাবি করে যে এটি একটি সত্য ঘটনা। আমাদের হাতে থাকা আজকের উৎসটি হল নৈহাটির মা কালী এক ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে গল্প। আচ্ছা। হ্যাঁ, আর আমাদের আজকের মিশন হল এই ছোট্ট কিন্তু হাড়হিম করা আখ্যানটির একেবারে গভীরে প্রবেশ করা। মানে কিভাবে একটা স্থানীয় কিংবদন্তি মানুষের মনের আদিম ভয়, অবিশ্বাস আর অলৌকিকতার এমন এক নিখুঁত পরিবেশ তৈরি করে যা মানুষের স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিতে পারে। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। শুরুতেই যে সিন্ড্রোমটির কথা উঠে এলো তা কিন্তু এই আলোচনার সুরটা একেবারে বেঁধে দিল। কারণ আমরা আজ নিছক কোনো অশরীরীর গল্প বা ধরুন সাধারণ ভৌতিক আখ্যান নিয়ে আলোচনা করছি না। একদমই না। আমরা কথা বলছি মানব মনস্তত্ত্বের সেই চরম প্রান্তিক সীমানা নিয়ে, যেখানে যুক্তির আলো আর পৌঁছাতে পারে না। এই ধরনের আখ্যানগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো আসলে ভয় এবং অবিশ্বাসের মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ। আর এই ব্যবচ্ছেদের প্রেক্ষাপটটাও দারুণ কৌতূহলোদ্দীপক। আমাদের আজকের গল্পের ঘটনাস্থল হল নৈহাটির গঙ্গার ধারের একটি পুরনো পাড়া। সেই পাড়ার একেবারে শেষ মাথায় লোকালয় থেকে একটু বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের প্রাচীন একটি মন্দির। গঙ্গার ধারের শেষ মাথায় আর ২০০ বছর পুরনো? হ্যাঁ, মা কালীর মন্দির এটি। কিন্তু স্থানীয় মানুষের কাছে এই দেবী এক বিশেষ এবং ভয়ঙ্কর নামে পরিচিত। সবাই তাকে রক্তকালী বলে ডাকে। জনশ্রুতি আছে যে প্রতি অমাবস্যার রাতে যখন চারদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়, তখন এই শূন্য মন্দির থেকে অদ্ভুত সব ঘটনার সূত্রপাত হয়। অমাবস্যার রাত মানেই তো লোককথায় একটা আলাদা ভয়ের জায়গা। ঠিক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অমাবস্যার মাঝরাতে নাকি ওই মন্দির থেকে নিজে থেকেই বিশালাকার একটি ঘণ্টার শব্দ ভেসে আসে, অথচ তখন সেখানে কোনো মানুষের অস্তিত্বই থাকে না। এই প্রেক্ষাপটের পড়তে পড়তে কিন্তু মনস্তাত্ত্বিক ভয়ের উপাদান ছড়ানো আছে। মানে এই যে ২০০ বছর আর গঙ্গার ধারের শেষ মাথা, এই বর্ণনাগুলো খেয়াল করার মতো। প্রাচীনত্ব বা অতি পুরনো কোনো স্থান সবসময় মানুষের মনে এক ধরনের সমীহ এবং অজানা ভয়ের জন্ম দেয়। হ্যাঁ, একটা গা ছমছামে ব্যাপার তো থাকেই। একদম। তার উপর অমাবস্যার রাত, যা ঐতিহাসিকভাবেই যে কোনো লোককথায় অন্ধকারের সবচেয়ে শক্তিশালী ক্যানভাস। প্রাচীন কাঠামো আর অমাবস্যার নিস্তব্ধতা, এই দুটো মিলে শুরুতেই আমাদের মস্তিষ্কের সেই অংশটাকে জাগিয়ে তোলে যা অজানাকে ভয় পেতে বাধ্য। আর ঠিক এই জায়গাতেই গল্পে প্রবেশ করে আমাদের মূল চরিত্র, নৈহাটির এক যুবক রাহুল। আচ্ছা। সে কিন্তু ওই পরিবেশ বা লোককথাকে ভয় পাওয়া তো দূরের কথা, পাত্তাই দেয় না। রাহুল আদ্যোপান্ত একজন যুক্তিবাদী মানুষ যে সবকিছুকেই সন্দেহের চোখে দেখে। একদিন বন্ধুদের আড্ডায় সে রীতিমতো চ্যালেঞ্জ করে বসে। মানে সে ওই অমাবস্যার রাতে ওখানে যাওয়ার কথা বলে? ঠিক তাই। সে বলে যে এই অমাবস্যার রাত ১২টায় সে একাই ওই মন্দিরে গিয়ে দেখবে এসব ভৌতিক গল্পের আদৌ কোনো ভিত্তি আছে কিনা। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। এক বৃদ্ধ তাকে অত্যন্ত কড়া ভাষায় সাবধান করে বলেন, মা রেগে গেলে কেউ বাঁচে না, আজ রাতে ওই মন্দিরে যাস না। কিন্তু রাহুল নিজের যুক্তিতে একেবারে অনড় থাকে। গল্পের এই অংশটা খুব গভীরভাবে বিশ্লেষণ করার মতো, কারণ এখানে দুটো ভিন্ন জগতের সংঘাত তৈরি হচ্ছে। একদিকে রয়েছে প্রাচীনকাল থেকে চলে আসা সামাজিক বিশ্বাস, যার প্রতিনিধিত্ব করছেন ওই বৃদ্ধ মানুষটি। এই ধরনের সতর্কতাগুলো সমাজে মূলত একটা অদৃশ্য সীমারেখা হিসেবে কাজ করে। অন্যদিকে রয়েছে আধুনিক যুগের চরম অবিশ্বাস আর নিজের যুক্তির প্রতি এক ধরনের অহংকার, যার প্রতীক হল রাহুল। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে। মানে ধরুন এই ধরনের কিংবদন্তি বা লোককথায় আমরা প্রায়ই দেখি যে একজন চরম অবিশ্বাসী বা অহংকারী চরিত্র থাকে, যে নিজে থেকেই বিপদের দিকে পা বাড়ায়, যাকে চারপাশে সবাই নিষেধ করছে, বিপদের সংকেত দিচ্ছে, তাও সে শুনছে না। হ্যাঁ, ক্লাসিক হরর ট্রোপ যাকে বলে। একদম। তো ভয়ের তীব্রতা তৈরি করতে গল্পের ভেতরে এমন একজন জেদি এবং যুক্তিবাদী চরিত্র রাখাটা
কি খুব জরুরি? মানে এতে কি গল্পের প্রভাবটা বাড়ে? অত্যন্ত জরুরি। এর পেছনে একটা চমৎকার মনস্তাত্ত্বিক কারণ আছে। যারা এই ধরনের আখ্যান পড়েন বা শোনেন তারা সাধারণত নিজেদের যুক্তিবাদী বলেই মনে করেন। তাই তো, আমরা তো চট করে ভূত বিশ্বাস করি না। ঠিক। একজন সাধারণ মানুষ অজানা জিনিসকে ভয় পায় ঠিকই, কিন্তু যখন সে দেখে এমন একজন মানুষ যার যুক্তির বর্ম খুব মজবুত, যে কোনো কিছুকেই ভয় পায় না, সেই মানুষটিও যখন ভয়ের মুখোমুখি হয়ে ভেঙে পড়ে, তখন শ্রোতার অবচেতন মন বলে ওঠে, ওর মতো যুক্তিবাদী মানুষের বর্মই যখন টিকল না, তখন আমার তো কোনো রক্ষাকবচই নেই। ও বাপরে, মানে আমার তো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। তাই না? অর্থাৎ রাহুলের পতনটা আসলে আমাদের নিজেদের যুক্তির পতনের একটা পূর্বাভাস। এই অবিশ্বাসী চরিত্রের উপস্থিতি আমাদের বোঝায় যে প্রকৃতির বা অতীন্দ্রিয় সীমানার নিয়ম ভাঙলে তার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। বুঝতে পারলাম। তার মানে রাহুলের অহংকারটাই সেই চাবিকাঠি যা ওই ঘুমন্ত বিভীষিকাকে জাগিয়ে তুলবে। এবার আমরা গল্পের সেই হাড়হিম করা অধ্যায়ে প্রবেশ করব, মানে মাঝরাতের সেই অভিযান। হ্যাঁ, আসল জায়গা। রাত তখন ঠিক 11:50। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আকাশে ঘন কালো মেঘ জমেছে, আর তার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাহুল একা হাতে শুধু একটা টর্চ নিয়ে মন্দিরের সামনে এসে পৌঁছালো। পরিবেশটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করা হয়েছে। একদম। প্রথম যে দৃশ্যটা তার চোখে পড়ল, তাতেই একটা অস্বস্তির শুরু। মন্দিরের বিশাল লোহার গেটটা অদ্ভুতভাবে আধ খোলা হয়ে আছে। আচ্ছা। কিন্তু আসল ধাক্কাটা সে খেল ভেতরে পা রাখার পর। রাহু যখন সেই গেট ঠেলে ভেতরে ঢুকল, চারপাশের পরিবেশের সাথে ভেতরের কোনো মিল সে পেল না। বাইরে গুমট গরম, অথচ মন্দিরের ভেতরে একেবারে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এই যে পরিবেশগত বা স্থাপত্যের দিক থেকে তৈরি হওয়া ভয়, এটা কিন্তু মারাত্মক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে প্রাচীন পাথরের মন্দিরগুলোর স্থাপত্য এমনভাবেই করা হতো যে সেখানটার মাইক্রোক্লাইমেট বা অভ্যন্তরীণ তাপমাত্রা বাইরের চেয়ে অনেকটাই আলাদা হতো। মানে ভেতরটা ন্যাচারালি ঠান্ডা থাকার কথা। হ্যাঁ, পাথরের মোটা দেওয়াল রোদ আটকাতে পারে এবং ভেতরে একটা ঠান্ডা স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করতে পারে। কিন্তু আমি ঠিক এখানেই একটু দ্বিমত পোষণ করতে চাই। রাহুল তো কোনো সাধারণ কুসংস্কারাচ্ছন্ন ছেলে ছিল না, সে তো আদ্যোপান্ত যুক্তিবাদী। হ্যাঁ, তা তো বটেই। তাহলে মন্দিরে ঢুকে যখন সে এই অস্বাভাবিক ঠান্ডা হাওয়া অনুভব করল, তখন তার প্রথমেই কেন মনে হলো না যে এটা প্রাচীন পাথরের স্থাপত্যের কারণে হচ্ছে? একজন যুক্তিবাদী মানুষ তো হঠাৎ করে ভয় পেয়ে যাবে না, তার তো লজিক্যাল ব্যাখ্যা খোঁজার কথা, তাই না? খুব প্রাসঙ্গিক একটা যুক্তি। স্বাভাবিক পরিস্থিতিতে মানুষের মস্তিষ্ক লজিক্যাল ব্যাখ্যাই খোঁজে, কিন্তু এখানে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক অংশটা কিভাবে কাজ করা বন্ধ করে দেয় সেটা বুঝতে হবে। আচ্ছা, কিভাবে? যখন একজন মানুষ প্রচণ্ড উত্তেজনার মধ্যে রাতের অন্ধকারে এমন একটা জায়গায় ঢোকে, তখন তার স্নায়ুতন্ত্র আগে থেকেই হাই অ্যালার্টে থাকে। একে বলা হয় সেন্সরি ওভারলোড বা ইন্দ্রিয়গত আধিক্য। মানে তার ব্রেন তখন সব সিগন্যাল একসাথে প্রসেস করতে পারছে না। একদমই তাই। দৃশ্যগত দিক থেকে কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানি, স্পর্শগত দিক থেকে ওই হঠাৎ করে কনকনে ঠান্ডা হাওয়া, এই আকস্মিক পরিবর্তনগুলো মানব দেহকে তার আদিম আত্মরক্ষার প্রবৃত্তি বা থ্রেট ডিটেকশন সিস্টেমের দিকে ঠেলে দেয়। মস্তিষ্ক তখন আর আর্কিটেকচার নিয়ে ভাবে না, সে শুধু সিগন্যাল দেয় যে চারপাশের পরিবেশে এমন একটা চরম পরিবর্তন ঘটছে যার জন্য শরীর প্রস্তুত নয়। আর ঠিক এই সেন্সরি ওভারলোডের চূড়ান্ত পর্যায়টা ঘটে ঠিক পরের মুহূর্তে। রাহুল ধীরে ধীরে মূল গর্ভগৃহের দিকে এগোতেই হঠাৎ করে চারপাশের নিস্তব্ধতা চিরে একটা বিকট শব্দ বেজে ওঠে। কি শব্দ? ঠং ঠং ঠং। মন্দিরের বিশাল ঘণ্টাটা নিজে থেকেই বাজতে শুরু করেছে। শূন্য মন্দির, চারপাশে কেউ নেই, অথচ ঘণ্টা বাজছে। রাহুলের পা থেমে যায়, তার হাতের টর্চের আলো থরথর করে কাঁপতে শুরু করে। ঠিক এই মুহূর্তেতেই যুক্তির কফিনে শেষ পেরেকটা পোতা হয়। শ্রুতিগত বা অডিটরি আক্রমণ মানুষের মস্তিষ্ককে পুরোপুরি অকেজো করে দেয়। মানে এই আওয়াজটাই তাকে পুরো ভেঙে দিল। হ্যাঁ, কারণ আপনি তাপমাত্রার পরিবর্তনকে পাথরের দেওয়ালে যুক্তি দিয়ে হয়তো সামাল দিতে পারতেন, কিন্তু নিস্তব্ধতার মধ্যে বিনা কারণে বিশালাকার একটি ঘণ্টার বেজে ওঠাকে যুক্তির কোনো ছাঁচেই ফেলা যায় না। এই তিনটি ইন্দ্রিয়, চোখ, ত্বক এবং কানের উপর একযোগে আক্রমণ রাহুলের যৌক্তিক মনস্তত্ত্বকে ধ্বংস করে দেয়। এরপরেই শুরু হয় গল্পের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্ত। টর্চের কাঁপতে থাকা আলো যখন গর্ভগৃহের ভেতরে গিয়ে পড়ে,
রাহুল দেখে কালীর মূর্তির ঠিক সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে একটা টকটকে লাল শাড়ি। ওরে বাবা! মহিলার চুলগুলো খোলা, একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে। সে রাহুলের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা তো বিভীষিকাময়। রাহুল অসীম সাহসে ভর করে কাপা গলায় জিজ্ঞেস করে, কে কে আপনি? মহিলাটি ধীরে ধীরে তার ঘাড় ঘোরায়, আর তার মুখটা দেখেই রাহুলের বুকের রক্ত জল হয়ে যায়। কি ছিল মুখটায়? মহিলার চোখ দুটো সম্পূর্ণ সাদা, সেখানে কোনো কালো মণি নেই। মুখ ভর্তি তাজা রক্ত, আর ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত বিভৎস হাসি। সে একদম ফিসফিস করে বলে, মায়ের ঘুম ভাঙালি কেন? বাপরে! এই বর্ণনাটার মধ্যে ভয়ের যে উপাদানগুলো লুকিয়ে আছে তার একটা গভীর বিবর্তনীয় বা ইভলিউশনারি মনস্তত্ত্ব রয়েছে। খেয়াল করে দেখুন, মহিলার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই। হ্যাঁ, এটা শুনতে কেমন একটা আনন্যাচারাল লাগে। কারণ মানুষের মস্তিষ্ক বিবর্তনের ধারায় এমনভাবে তৈরি যে আমরা অপরের চোখের মণি দেখে তার উদ্দেশ্য বা ইমোশন বোঝার চেষ্টা করি। ও আচ্ছা, মানে আমরা চোখ দেখেই বুঝতে পারি যে সে রেগে আছে না শান্ত আছে। একদম। যখন চোখের মণি থাকে না, তখন অবচেতনভাবে আমাদের মস্তিষ্ক সিগন্যাল দেয় যে সামনে দাঁড়িয়ে থাকা সত্তাটির উদ্দেশ্য পড়া অসম্ভব। এটি একটি চরম শিকারী বা প্রিডেটর, যার কোনো মানবিক অনুভূতি নেই। কি সাংঘাতিক! আর ওই ফিসফিসে প্রশ্নটা, মায়ের ঘুম ভাঙালি কেন, এটি কোনো সাধারণ ভূতের সংলাপ নয়। এটি হলো পবিত্র স্থানে অনধিকার প্রবেশের জন্য সরাসরি অপরাধবোধকে জাগিয়ে তোলা। কিন্তু এখানেই একটা দুর্দান্ত বাঁক রয়েছে। আমি একে মনস্তাত্ত্বিক দিক থেকে একটা ফলস ক্লাইম্যাক্স বা মিথ্যা চূড়ান্ত মুহূর্ত বলতে চাই। তাই নাকি? কেন? কারণ রাহুল যখন বুঝতে পারে যে সে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে, তখন সে পেছন ফিরে দৌড় দেওয়ার চেষ্টা করে। তার মস্তিষ্ক হয়তো ভেবেছিল যে লাল শাড়ি পরা মহিলাটি আসল বিপদ, একে এড়াতে পারলেই হয়তো বেঁচে ফেরা যাবে। এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন। কিন্তু ঠিক পালানোর মুহূর্তে পিছন থেকে কেউ একজন প্রচণ্ড জোরে তার কাঁধ চেপে ধরে। সে চুমকে ঘুরে তাকায় আর দেখে স্বয়ং মা কালীর বিশাল মূর্তি তার ঠিক পেছনে জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। সর্বনাশ! মূর্তির জিভে টাটকা রক্ত ঝরছে, আর চোখ দুটো থেকে যেন আগুনের শিখা বেরোচ্ছে। সেই রুদ্ররূপী দেবীর গলা থেকে এক গম্ভীর ফাঁটা স্বর বেরিয়ে আসে, অবিশ্বাসীর শাস্তি, মৃত্যু। এই জায়গাটা আখ্যানের সবচেয়ে শক্তিশালী অংশ। আপনি যাকে ফলস ক্লাইম্যাক্স বলছেন, মনস্তত্ত্বের ভাষায় একে বলা যায় মাল্টিপল থ্রেট প্রসেসিং ফেলিয়ার। সেটা কি রকম? মানুষের স্নায়ুতন্ত্র যখন প্রথম বিপদটাকে, মানে ধরুন এখানে ওই লাল শাড়ির মহিলাকে চিহ্নিত করে তার হাত থেকে বাঁচার জন্য সমস্ত শক্তি জড়ো করে, ঠিক সেই মুহূর্তে যদি তার চেয়ে হাজার গুণ বড় এবং অভাবনীয় কোনো দ্বিতীয় আঘাত আসে, তখন মস্তিষ্ক সেটা আর প্রসেস করতে পারে না। স্নায়ুতন্ত্র পুরোপুরি শাটডাউন বা স্তব্ধ হয়ে যায়। মানে সিস্টেম ক্র্যাশ করার মতো অবস্থা। একদম তাই। আর আখ্যানের দিক থেকে দেখলে এটি নিছক ভৌতিক স্তর থেকে উঠে গিয়ে সরাসরি ঐশ্বরিক রোষ বা ডিভাইন রেট্রিবিউশনের রূপ নেয়। দেবীমূর্তি এখানে শুধু ভয় দেখাচ্ছেন না, তিনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অবিশ্বাসীর শাস্তি, মৃত্যু, এই কথাটাই তো তার প্রমাণ। হ্যাঁ, এই ঘোষণা কোনো আপসের জায়গা রাখে না। মানুষের অহংকার যখন প্রাচীন অতীন্দ্রিয় শক্তির মুখোমুখি হয়, তখন তার অস্তিত্ব কিভাবে তুচ্ছ হয়ে যায়, এটি তারই এক ধ্রুপদী দৃষ্টান্ত। এই ভয়ঙ্কর রাত পেরোনোর পর আসে পরের দিন সকালের পরিণতি। গ্রামের লোকেরা সূর্য ওঠার পর মন্দিরের সামনে গিয়ে রাহুলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু যে দৃশ্যটা সবাইকে সবচেয়ে বেশি চমকে দেয় তা হলো মাত্র এক রাতের ব্যবধানে রাহুলের মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে। ওই যে মারি আতুয়ানেত সিনড্রোম। হ্যাঁ, জ্ঞান ফেরার পর সে আর সেই দাম্ভিক যুক্তিবাদী যুবক নেই। তার চোখে এক শূন্য দৃষ্টি, আর সে একটানা বিড়বিড় করে শুধু একটা কথাই বলতে থাকে, মা এখনো জেগে আছেন, রাত হলে ওনারা বেরোন। মানে তার লজিক্যাল মাইন্ড পুরোপুরি ভেঙে গেছে। আর এর ঠিক 3 দিন পর রাহুল গ্রাম থেকে চিরতরে নিখোঁজ হয়ে যায়। তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। আলোচনা শুরুতে আপনি যে মারি আতুয়ানেত সিনড্রোমের কথা বলেছিলেন, এখানে ঠিক সেটাই ঘটেছে। আমাদের বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে। যখন একজন মানুষ তার সহ্য ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি আতঙ্কের সম্মুখীন হয়, তখন তার শরীরে অ্যাড্রিনালিন হরমোনের একটা বিশাল বিস্ফোরণ ঘটে। আচ্ছা, এই চরম মানসিক আঘাত বা ট্রমা অনেক সময় আমাদের ইমিউন সিস্টেমকে এমনভাবে বিভ্রান্ত করে যে শরীর নিজেই তার চুলের পিগমেন্ট বা মেলানিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। তার মানে শরীর নিজেই নিজের কোষকে শত্রু ভেবে আক্রমণ করে?
ঠিক তাই। ফলে নতুন চুলগুলো সম্পূর্ণ রংবিহীন বা সাদা হয়ে যায়। রাহুলের এই শারীরিক পরিবর্তন আসলে কোনো ভৌতিক জাদুমন্ত্র নয়। এটি হলো এক অকল্পনীয় মনস্তাত্ত্বিক আঘাতের জৈবিক প্রমাণ বা বায়োলজিক্যাল স্কার। প্রমাণ করে যে সে রাতে তার মস্তিষ্কের ভেতর দিয়ে কি ভয়ঙ্কর একটা ঝড় বয়ে গেছে। একটা যৌক্তিক মন কিভাবে নিজের ভারে নিজে ভেঙে পড়ে, তার চরম দৃষ্টান্ত এটা। কিন্তু রাহুলের এই নিখোঁজ হয়ে যাওয়াটা আমাকে ভাবাচ্ছে। নিখোঁজ হওয়াটা গল্পের আরেকটা বড় দিক। মানে সে যদি পাগল হয়ে গ্রামে ঘুরে বেড়াতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু তার চিরতরে হারিয়ে যাওয়া, এটা কি এই কিংবদন্তিটাকে আরও বেশি শক্তিশালী করে না? কারণ আজও নাকি নৈহাটির সেই মন্দিরে অমাবস্যার রাতে ঘণ্টা বাজে, আর কেউ যদি মাঝরাতে সাহস করে সেখানে যায়, সে শুনতে পায় সেই ফিসফিসে গলা, মায়ের ঘুম ভাঙালি কেন? একেবারে ঠিক ধরেছে। এই যে হারিয়ে যাওয়া এবং ফিরে না আসা, সাহিত্যে বা লোককথায় একে বলা হয় অসমাপ্ত রহস্য। মানে একটা ওপেন লুপ তৈরি করে দেওয়া। হ্যাঁ, রাহুল যদি বেঁচে থাকত এবং স্বাভাবিক জীবনে ফিরে আসত, তাহলে ওই ঘটনার বহাবহতা সময়ের সাথে সাথে ম্লান হয়ে যেত। মানুষ হয়তো একসময় ভুলেও যেত বিষয়টা। কিন্তু তার এই শূন্যতা, তার এই অস্তিত্বহীন হয়ে যাওয়াটাই লোককথাটিকে বাঁচিয়ে রেখেছে। একটা অমীমাংসিত ব্যাপার মানুষের মনে বেশি গেঁথে থাকে। একটা মীমাংসিত গল্প মানুষ ভুলে যায়, কিন্তু একটা অমীমাংসিত রহস্য প্রজন্মের পর প্রজন্ম ধরে সতর্কবার্তা হিসাবে কাজ করে। এই ধরনের গল্পগুলো সমাজে টিকে থাকে এটা বোঝানোর জন্য যে প্রকৃতির প্রাচীন ঐতিহ্যের বা অতীন্দ্রিয় জগতের এমন কিছু সীমানা আছে যা মানুষের জোর করে অতিক্রম করা উচিত নয়। সমাজ যেন এই গল্পের মধ্যে দিয়ে বলতে চায়